সরকারি শূন্য পদগুলোয় শিগগিরই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। সংসদে প্রধানমন্ত্রী বিনিয়োগ আকৃষ্টের নানা পদক্ষেপ, ব্যবসায়ীরা পাবেন 9% সুদের ঋণ। আপনার এলাকার যদি কোনো উন্নয়নের কোনো বিষয় যদি আমার সহযোগিতা করার কিছু থেকে জানাবেন, আমি সরাসরি আপনাকে সহযোগিতার চেষ্টা করব। বিনিয়োগ ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে কাল প্রথম বাজেট দিচ্ছে বিএনপি সরকার। ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে টিআইএন নম্বর সংযুক্তি ঘিরে প্রশ্ন। প্রগতিশীল ধারণাটি আছে, সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। আমরা বলছি এটা প্রগতিশীল কর ব্যবস্থা প্রত্যাবর্তন করার একটি চেষ্টা আমাদের থাকবে। হাম উপসর্গে আরও 8 শিশু মৃত্যু, নতুন ভর্তি 1000-এর উপর। 8 দিন হাসপাতালে কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে এবারের বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে। সংসদ অধিবেশনে এমনটা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারলে 1.5% কমিশন দিবে সরকার। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের শূন্য পদগুলোয় যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। একই সাথে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে চায় সরকার। এমনটাও জানান প্রধানমন্ত্রী। জানান, সেবা প্রদান ব্যবস্থাকে আরও বেশি ডিজিটালাইজড করা হচ্ছে। একই সাথে প্রশাসনিক দফতরে সাধারণ মানুষকে হয়রানি মুক্ত সেবা প্রদানেরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জানান, জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর সরকার। সংরক্ষিত নারী সদস্যদের দায়িত্ব নেওয়ার প্রশ্নে সংসদীয় নেতা বলেন, দেশের সম উন্নয়নে বিশ্বাসী সরকার। সুতরাং সরকার দলীয় সদস্যরা নিজ আসনে যেভাবে উন্নয়ন তদারকি করবেন, বিরোধী দলের সদস্যরাও পাবেন সমসুযোগ ও বরাদ্দ। দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন, অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে নানা রকম তৎপরতা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, 2009 সালে সশস্ত্র বাহিনীর উপর সর্বগ্রাসী আঘাত এসেছিল সেনা সদস্যদের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী বলেন, পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026। সেনাকুঞ্জে এই দিবসের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সরকার প্রধান তারেক রহমান। শুরুতেই সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। জানান, 1988 থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ সময় 6 শহীদের পরিবার এবং 7 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, নানা প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা বিভিন্ন সময়ে জনমনে বিভ্রান্তি তৈরির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ নষ্ট করতে নানা রকম তৎপরতাও বিদ্যমান ছিল বলে উল্লেখ করেন তিনি। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এরপরও বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে
সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সরকার প্রধান বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান বিশ্ব একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ ও প্রযুক্তির দ্রুত বিবর্তনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। প্রথাগত যুদ্ধের পাশাপাশি এখন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট বিশ্ব শান্তির নতুন অন্তরায়। তাই আমাদের ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পুরুষদের পাশাপাশি নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে। নারীদের এমন অংশগ্রহণ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এক নতুন মাত্রা যোগ করেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পরিবেশের সুরক্ষা এবং দেশের বিভিন্ন সমস্যায় বৈজ্ঞানিক সমাধান বের করতে শিক্ষক শিক্ষার্থীরা বড় অবদান রাখতে পারেন, এই কথা বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে এই আয়োজন ছিল। সেখানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণ শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক ও সামাজিকভাবে সবুজ বিপ্লবে রূপ দেয়া যায়। অনগ্রসর দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। বলেন, বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে দেশের মানুষের বহু সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, সব ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা নিঃসন্দেহে বিরাট অবদান রাখতে পারে। বর্তমান পৃথিবীকে আরও সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ইনশাআল্লাহ। আগামীকাল বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ বাড়ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া হলেও 2,43,০০০ কোটি টাকার রেকর্ড ঘাটতি বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। পরিচালনা ব্যয়ে স্বচ্ছ অর্থ রাখা হচ্ছে। এছাড়া এডিপি, ঋণ ও অগ্রিম এবং খাদ্য হিসাবে যাবে অর্থ। বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানের সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআর এর উপর, তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস। যতটুকু সুযোগ ছিল ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চটুকু। কর ছাড় যেমন আছে তেমনি কৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে করজাল। বড় বাজেটের অর্থের চাপ সামাল দিতে রাজস্ব আহরণে বেশ সতর্ক থাকবেন অর্থমন্ত্রী। শহর থেকে গ্রাম সব দিকেই থাকবে সরকারের চোখ। এনবিআরকে সংগ্রহ করতে হবে ৬ লাখ কোটি টাকার বেশি। তবে রাজস্ব আদায়ে অতীত অভিজ্ঞতা সুখকর নয়। বিশ্লেষকরা বলছেন, সংস্কার ছাড়া বিশাল রাজস্ব লক্ষ্য অর্জন অসম্ভব। রিমন রহমানের রিপোর্ট। দেশের ৫৫তম বাজেট দেওয়ার পথে সরকার সংসদে তুলে ধরা হবে ৯,৩৮,০০০ কোটি টাকার ব্যয় প্রস্তাব। এনবিআরকেই সামলাতে হবে ব্যয়ের চাপ, কর ব্যবস্থাপনায় নানামুখী প্রচেষ্টার কথা তুলে ধরবেন অর্থমন্ত্রী।
সারা দেশের খুচরা বিক্রেতাদের কাছে যেতে চায় এনবিআর। সরবরাহ ব্যবস্থায় দেয়া হবে অগ্রিম কর। সরকার মনে করে 1000 টাকায় এই কর দাঁড়াতে পারে মাত্র 2 টাকা। স্টুডেন্ট নো ফিলস অ্যাকাউন্ট ছাড়া যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লাগবে টিআইএন। ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি সহ সব তথ্য ডাটাবেজে নেবে এনবিআর। অ্যাডভান্স ট্যাক্স হিসাবে একটা সিস্টেম আছে, সেটিকে আমরা অনেক ক্ষেত্রে মিনিমাম ট্যাক্সের আওতায় নিয়ে গেছি। এটি একটি ডেভিয়েশন আমরা মনে করি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। প্রগতিশীল ধারণাটি আছে, সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। আমরা বলছি এটা প্রগতিশীল কর ব্যবস্থায় প্রত্যাবর্তন করার একটি চেষ্টা আমাদের থাকবে। ব্যক্তির করমুক্ত আয়সীমার ক্ষেত্রে নারী, প্রতিবন্ধী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ছাড় দেবে এনবিআর। তবে করমুক্ত আয়সীমায় আগের 1 লাখ টাকার 5% কর দেবার ধাপটি তুলে দেওয়া হচ্ছে। এতে ব্যয়ের চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। কাস্টমসে অনেকটা ভালো চিত্র আমরা দেখি, কিন্তু ওখানে আবার বেশ কিছু ডিস্টোরশনস আছে। এই যে সাপ্লিমেন্টারি ডিউটি অনেক, এটা সব ক্ষেত্রে সাপ্লিমেন্টারি এত হলে তো হবে না, এটা কমাতে হবে। কোম্পানি, ফার্ম, ট্রাস্ট, ব্যক্তি সংঘের 5 বছরের কর হার ঠিক করেছে এনবিআর। পাবলিক ট্রেডেড কোম্পানি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, তামাক কোম্পানির আয়কর হবে 22.5 থেকে সর্বোচ্চ 45% পর্যন্ত। এছাড়া মোবাইল ফোন অপারেটর, ব্যক্তি সংঘ, সমবায় সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং কলেজকে দিতে হবে 10 থেকে 45% আয়কর। শিক্ষা ব্যবস্থার নানা ক্ষেত্রে বরাদ্দ রাখতে চায় সরকার। সেক্ষেত্রে মিড ডে মিল চালু, 1 টিচার 1 ট্যাব, তৃতীয় ভাষা শিক্ষার জন্য রাখা হতে পারে বরাদ্দ। এসএমই উদ্যোক্তাদের 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখার প্রস্তাব রাখতে পারেন অর্থমন্ত্রী। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেবার পথে সরকার। তবে এই বাজেট বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম অর্থায়ন। সরকার সারা দেশে করজাল বেছাতে চায় রাজস্ব আহরণের জন্য, কিন্তু বিশ্লেষকদের মত সংস্কার ছাড়া এত বড় রাজস্ব লক্ষ্য অর্জন কঠিন হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। হাম এবং উপসর্গে থামছে না মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় হাম উপসর্গে ঢাকা, সিলেট ও বরিশালে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এনে প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম এবং উপসর্গে প্রাণ গেছে 68 জনের। হাসপাতালে আজ নতুন রোগে ভর্তি হয়েছেন 66 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 256 জন রোগী। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন জেলার হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী এবং স্বজনদের। হামির উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয়, বেশিরভাগই অস্পষ্ট। এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষ 4 থেকে 5 পৃষ্ঠা যে জবাব দিয়েছে সেটি তিনি পড়েছেন। বেশিরভাগই অপ্রয়োজনীয় কথাবার্তা লেখা। প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী লেখা হয়েছে সেখানে, যা গ্রহণযোগ্য নয়। মন্ত্রী জানান, 6 শিশু মৃত্যুর ঘটনায় আজ বৈঠক হবে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে জানানো হবে। প্রতিবেদন তারা অনেক কিছু বলেছে, তারা ইচ্ছা করে না এসব নানান কথা, অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে। এগুলো বুলেট পয়েন্ট বলে কিছুই লেখা নেই, বেগ রিপ্লাই। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসবো, কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এর আগে 7 জুন এই মামলার 4 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন প্রসিকিউশন। ওই দিন রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন আদালতে। এরপর আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং 2 জনকে হত্যা মামলায় আজ ফের সাফাই সাক্ষ্য দেন আসামি এএস
এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এছাড়া এই মামলায় আরও একজন নতুন সাফে সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে শাপলা চত্বর হত্যাযজ্ঞের ঘটনায় অধিকতর তদন্তের স্বার্থে ৭১ টিভির লাইসেন্স সহ যাবতীয় নথি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জামালপুরের সাতক্ষীরার সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা অব্যাহত, তবে তা প্রতিরোধ করেছে বিজিবি। সাতক্ষীরার নীল ডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির আওতাধীন সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদীপথে এই পুশিং চেষ্টা করা হয়। বিজিবি জানায় গত দুদিন ধরেই ১৫ থেকে ২০ জনকে জড়ো করে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি। নৌপথসহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এছাড়া জামালপুরের বকশীগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে পুশিংয়ের চেষ্টা আটকে দিয়েছে স্থানীয় বাসিন্দা এবং বিজিবি সদস্যরা। ভোররাতে কামালপুরের রামরামপুর সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অন্ধকারে সীমান্তের আলো নিভিয়ে ৭ জনকে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে ৬ জন ভারতে পালিয়ে যায়, তবে একজন শূন্য রেখায় আটকে আছেন এখনো। বাংলাদেশের যারা রয়েছে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি বিয়ে সংক্রান্ত মামলায় খালাস পেয়েছেন। দুপুরে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই রায় দেন। আসামিপক্ষের আইনজীবী জানান, আইন মেনেই বিয়ে ও তালাক সম্পন্ন হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। তবে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাদীপক্ষ। ফের উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানান তারা। ক্রিকেট মাঠ থেকে আদালতের বারান্দায় নাসির হোসেন এক বিয়ে বিতর্ক মামলায় জড়িয়ে কেটেছে দীর্ঘ প্রায় ৫টি বছর। নাসির হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৭ ও ৪৯৮ ধারা, যেখানে ব্যভিচার বা পরকীয়া ও বিবাহিত নারীকে প্রলুব্ধ করার অভিযোগ আনা হয়। আর নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে ছিল ৪৯৪, ৪৬৮ ও ৪৭১ ধারা, যাতে তালাক ব্যতীত পুনরায় বিবাহ করা, প্রতারণার উদ্দেশ্যে জাল দলিল তৈরির অভিযোগ। আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য থাকায় বুধবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। ১২টার পরপরই মামলার রায় পড়ে শোনান বিচারক। তালাক ও বিয়ে বৈধ উল্লেখ করে আসামিদের খালাস দেয়া হয়। মাননীয় আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়ে ফাইন্ডিংস দেন যে এই তালাকটা যথাযথভাবে তামিমা সুলতানা তার আগের হাজব্যান্ড অর্থাৎ রাকিব হোসেনকে দিয়ে তারপর ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ফলে এই দুটো মোটা দাগে ফাইন্ডিংসের উপর মাননীয় আদালত তার রায় ঘোষণা করেছেন অপারেটিভ পার্ট হতে যে দুজন আসামি বেকসুর খালাস। এদিকে আদালত আসামিদের খালাস দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বাদীপক্ষের আইনজীবী। দাবি করেন, এভাবে খালাস দিয়ে ব্যভিচার, জালিয়াতি ও প্রতারণাকে সমর্থন করা হয়েছে। ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ করেন তামিমার সাবেক স্বামী ও মামলার বাদী রাকিব হোসেন। আমরা এত এভিডেন্স জমা দিচ্ছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, তারপরে যদি এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায়, তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার সামিল। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির ও তামিমা। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, সাবেক স্বামীকে তালাক না দিয়েই নতুন সম্পর্কে জড়িয়েছেন তামিমা। একই বছর ২৪ ফেব্রুয়ারি হয় মামলা। তবে আদালতে খালাস পাওয়ায় এখন ভারমুক্ত নাসির তামিমা দম্পতি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অবসান ঘটল আসন্ন বিশ্বকাপ শুরুর আগে ইরান দলকে ঘিরে তৈরি হওয়া ভিসা এবং যাতায়াত বিতর্ক। বিশ্বকাপের ৩ ম্যাচের প্রত্যেকটির আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ইরান। ম্যাচের দিনে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং বের হওয়ার যে গুঞ্জন ছড়িয়েছিল তা সত্য নয় বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ স্পষ্ট করেছে, মেক্সিকোর টিজুয়ানায় বেস ক্যাম্প করা ইরান দল প্রতিটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। মূলত খেলোয়াড়দের নিরাপত্তা এবং রাজনৈতিক উত্তেজনার কারণে বিশেষ এই যাতায়াত ব্যবস্থা। 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। জি গ্রুপের বাকি 2টি ম্যাচ
তাদের প্রতিপক্ষ বেলজিয়াম এবং মিশর। বিশ্বকাপের উত্তাপে সঠিক সিদ্ধান্ত ও মাঠে স্নায়ুচাপ সামলাতে রেফারিদের নিয়ে নিবিড় প্রশিক্ষণের আয়োজন করেছে ফিফা। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এই কর্মযজ্ঞে পুরোটাই পরিচালনা করছেন কিংবদন্তি ইতালিয়ান রেফারি পিয়েজুইলি কোলিনা। নিখুঁত সিদ্ধান্ত নিতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সহকারী রেফারিদের সাথে নেওয়া হয়েছে দ্রুত যোগাযোগের পরীক্ষা। শেষ হয়েছে কাউন্টডাউন, দরজায় করা নাড়ছে 2026 গ্রেটেস্ট শো অন আর্থ। মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ফুটবল মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। মাঠের লড়াইয়ে নামার আগে ফুটবলারদের মতোই চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ম্যাচ অফিসিয়ালরাও। বিশ্বের সেরা রেফারিদের নিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামিতে বসেছে ফিফার নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প। আধুনিক ফুটবলে গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে রেফারির এক একটি সিদ্ধান্তের চাপ। মাঠের স্নায়ুচাপ সামলাতেই এই বিশেষ আয়োজন। প্রায় 5.5 সপ্তাহের এই দীর্ঘ এবং হাই ভোল্টেজ টুর্নামেন্টে রেফারিদের শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট রাখাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। আর এই পুরো মহাযজ্ঞের নেপথ্যে আছেন ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান কিংবদন্তি ইটালিয়ান রেফারি পিয়ের লুইজে কোলিনা। বিশ্বকাপে প্রতিটি ভুল সিদ্ধান্তের মূল্য চড়াভাবে দিতে হয়। আমরা চাই রেফারিরা যেন মাঠে নামার আগে মানসিকভাবে শক্তিশালী অবস্থানে থাকেন। মায়ামির এই ক্যাম্প তাদের সেই আত্মবিশ্বাস যোগাবে। আধুনিক ফুটবলে VAR প্রযুক্তি আসার পর রেফারিদের সিদ্ধান্ত নেওয়ার নিখুঁত হার আরও বাড়াতে চায় ফিফা। মায়ামির এই ক্যাম্পে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি অনফিল্ড এক্সারসাইজের মাধ্যমে রেফারিদের পজিশনিং, গতিবিধি এবং সহকারী রেফারিদের সাথে দ্রুত যোগাযোগের পরীক্ষাও নেওয়া হয়েছে। ম্যাচের কঠিন ও জটিল মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন রেফারিরা। ভুল ত্রুটি শুধরে নিয়ে মাঠের লড়াইকে নিখুঁত করার এই মহাযজ্ঞের শেষ মুহূর্তে প্রস্তুতি এখন সম্পন্ন। সকল বিতর্ক আর আবেগকে পাশে রেখে বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে বিশ্ব ফুটবলের আসল রোমাঞ্চ। আর সেখানে রেফারিরাই থাকবেন প্রতিটি বাঁশির নেপথ্যের মূল কারিগর। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে।